শাকিব খান এমন করে, শাকিব খান হয়তো শাহরুখ খানকে কপি করে একটা স্টেপ বাজারে ছেড়ে দিচ্ছে মার্কেটে, সবাই এখন এরকম, কেন তুমি তোমার স্টাইলে আসো না? আগে তো নায়িকা ভিত্তিক ছবি হতো, জসিম ভাই সবাইকে বেঁধে রাখছে, আর অঞ্জনা আপা দুইটা ছুরি নিয়ে নাচ করছে, আমাদের এখানে এসে সবাই হাই ভাইয়া হ্যালো একটা হাত করেই ক্যামেরার সামনে চলে গেল। হিরোর যখন নিজস্ব স্টাইল আসবে তখনই সে হিরো হবে। Hi guys, this is Barish. Welcome to my another episode of 18 Plus Questions. আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনপ্রিয় অভিনেতা, কোরিওগ্রাফার এবং নৃত্যশিল্পী ইউসুফ খান। কথা বলবো তার সাথে, শুনবো তার জীবনের অনেক না জানা গল্প, যা আজ আমরা ডাঙ্গুলি এন্টারটেইনমেন্টসের ক্যামেরায় আপনাদেরকে শোনাতে চাই। হ্যালো ইউসুফ খান ভাইয়া, কেমন আছেন? ভালো। তো আজকে খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আপনার তো দীর্ঘ অভিজ্ঞতার ঝুলি আমাদের সামান্য এপিসোডে বলে আসলে শেষ করা যাবে না। আপনার অনেকগুলো গুণ এবং পরিচয় রয়েছে এবং আপনি দেশের বাইরে আমাদের বাংলা সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করেছেন, অনেক উল্লেখযোগ্য কাজ করেছেন। তো সম্প্রতি আপনি বঙ্গবন্ধুর বায়োপিকে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন, তো সেই অভিজ্ঞতা জানতে চাই। সেই অভিজ্ঞতার কথা বলতে গেলে আমি একটু আমাদের প্রয়াত আমার এক গুরু, আমার 3জন গুরু ফিল্মে আমি বলি। আমার প্রথম আমাকে ফিল্মে নিয়ে এসছেন আমির হোসেন বাবু, তারপরে হচ্ছেন ইলিয়াস জাভেদ এবং মাসুম বাবুল, 3জনই আমার গুরু। আজিজ রেজাও আছেন, কিন্তু মাসুম বাবুল, আর মাসুম বাবুলের কথাটা এই জন্য স্মরণ করছি এবং আমি তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি, উনি আমাদের মাঝে বেঁচে নেই। কিন্তু আমি বঙ্গবন্ধু বায়োপিকে কাজ করার সুযোগটা আমি কিন্তু উনার মাধ্যমে পেয়েছি। তো ওই ছবিতে ছিল যে বাংলাদেশ থেকে কোরিওগ্রাফার ছিলেন উনি, তো ওনার সঙ্গে বলছেন আরেকজন কোরিওগ্রাফার লাগবে, কাকে নেবে? তো সিলেক্ট করতে করতে একসময় সামহাও আমার নামটা উনি ওখানে বললেন, তো সবাই ওকে করলেন যে হ্যাঁ না ঠিক আছে, তারপরে এই কাজ করতে চলে গেলাম আর কি। কেমন অভিজ্ঞতা ছিল? যেহেতু অনেক বড় পরিসরে কাজ হয়েছে এবং বঙ্গবন্ধুর বায়োপিক তো অনেক বড় একটি জিনিস এবং অনেক দায়িত্বের একটি কাজ, তো কিভাবে আসলে মহড়া কতদিন হয়েছে বা শুটিং এর রিহার্সাল কতক্ষণ হয়েছিল? মেবি এটা ডেটটা আমার মনে নেই, ফেব্রুয়ারি মাসে গেছিলাম, 4 ফেব্রুয়ারি হবে। আমরা যাবার পরে ওখানে আমরা একদিন গেলাম, তখন কোভিড তো শেষের দিকে আর কি। তো ওখানে সরোজ খান ওনার স্টুডিও রিহার্সেলের জন্য ওনার প্লেসটা চাইলেন, ওনারা চেষ্টা করলেন, ওনারা পেলেন না পাওয়াতে তা ওনারা ডিসিশন নিলেন যে স্টুডিওর ভিতরেই করবে, স্টুডিওর ভিতরে বাইরে যে ওনারা প্যান্ডেলের মতো করে ওখানে ওপেন একটা রিহার্সাল করবে আর কি ওখানে। তো ওখানে প্রায় 20টা গোটা 20 ছেলে ছিল ডান্সার, শুধু অনলি ফর বয়েজ। তো ওই ছেলে পেলেদেরকে ওখানে রিহার্সাল করানো হলো, বললো ঠিক আছে আজকে হবে না, 2 দিন রেস্ট দেন রিহার্সাল হলো 1 দিন, 2 দিন রিহার্সাল হলো গানের, 3rd ডেতে হলো কস্টিউম সহ রিহার্সাল, তারপরে দেন 1 দিন গ্যাপ, দেন শুটে চলে গেলাম। রিহার্সাল কি ওখানকার ব্যাপার তো একেবারে বিশাল ব্যাপার, এবং ওখানে হচ্ছে কি সবাই যার যার সেক্টর নিয়ে বিজি থাকে, সবাই যার যার সেক্টর নিয়েই তারা কাজ করে, যার যার সেক্টর নিয়েই কথা বলে। আর আমরা যারা নাকি কাজ করেছি, আমরা তো এখানে কাজ করি, কলকাতায়ও কাজ করছি, কিন্তু বলিউড একটা অন্যরকম ব্যাপার। তো স্টুডিওতে যখন আমার পা পড়লো, তখনই আমার কাছে মনে হলো যে এই গাছটা তো চিনি আমি, মাধুরী দীক্ষিতের অমুক গানে দেখেছি, এটা আমি ওম শান্তি ওমের বিল্ডিং, এরকম সব কিছু একটা স্মৃতি চলে আসলো। তো কাজের অভিজ্ঞতা যেটা, সেটা হচ্ছে গিয়া বিশাল পরিসরে একটা কাজ, বিশাল বড় সেট। আমি যখন সেটে গেলাম, ওখান তো ভ্যানে আমাদের বসতে দিল, মেকআপ রুম ছিল, যার যার পার্সোনাল, আমার একটা ছিল, বাবুল ভাইয়ের একটা ছিল, সবার পার্সোনাল। তো বসে আছি, কল করলো, অ্যাসিস্ট্যান্ট এসে ডাকলো, গেলাম। যখন হেঁটে ওইটুকু গেলাম, সেট দেখে আমি তো ওয়াও, এই কি দেখছি আমি, এই বাংলাদেশে আসলাম, এটা কোথায়, একেবারে সেই মনে হচ্ছে সেই স্কুল। তারপরে স্টোরিটা তো আগেই শুনেছি, গল্পটা ছিল 1947-এর স্টোরি, ওই সময়কার ওই পটভূমির। হ্যাঁ, পটভূমি। আর তখন তো নাচ ছিল না, সেটা ছিল যে ব্রতচারী ডান্স, সেটা আগে ওই এক্সারসাইজ লাইক এরকম টাইপের ছিল, মূলত ওটা কিন্তু ডান্স ছিল না। আর যাই হোক, তারপরে রিহার্সাল করলাম, শ্যুট করতে গেলাম। শ্যুট করতে যখন গেলাম, তখন শ্যাম বেনেগালজি, যিনি নাকি ডিরেক্টর, উনি তো বিশাল মাপের একজন বড় ডিরেক্টর। তো আমাকে ওখান থেকে উনি একটা হোয়াইট একটা তাঁবুর ভেতর থেকে উনি বলছেন অল সেট কোয়াইট প্রায় 650 না 700 লোক সব স্ট্যাচু হয়ে গেল, যে যেইভাবে ছিল। তো উনি বলল রিহার্সাল প্লিজ, ছেলেরা রিহার্সাল করলো, আমি কাউন্টিং দিলাম, রিহার্সাল হচ্ছে। উনি বললো ওকে টেক করতে গেল, ফার্স্ট টেক হলো, উনি
সেকেন্ড টেকে এসে উনি বেরিয়ে আসলেন, তারপর থেকে এসে আমাকে ডাকলো, সামনে গেলাম, তো যে কথা বলছে উনি আমার কথা বলতে বলতে উনি না এক পর্যায়ে আমার ঘাড়ে এভাবে হাত দিয়ে, যখন ঘাড়ের মধ্যে হাত দিল না, আমার কাছে মনে হলো কি আমার পুরো শরীরটাতে একটা কী যেন ছিল, আস্তে করে নেমে গেল। তো এই যে একটা ফিলিংস ভিতরে, মানে কাজটা ভালো হয়েছে। হ্যাঁ, উনি আমার কাঁধে হাত দিচ্ছে, আমার কাছে মনে হয় আমি কি যেন একটা পেলাম মনে হলো। তারপর উনি আমাকে বললো, अभी दूसरा शॉट तुम जो लिया था लड़का लोग इधर से आया है, डिफरेंट ওয়েতে হাম শ্যুট করেंगे। তাই বলে ওকে স্যার। তারপর আমি তো বুঝে ফেলছি, তারপর আমি ডিফারেন্ট দেখালাম, উনি ওকে দেন। এই কাজ করতে গেলাম যে ওনারা যে কাজের প্রতি যে সবার এক একজনের এক একটা সিরিয়াসনেস, সেটা প্রত্যেকে ওখানে কিন্তু কি যেন কস্টিউমের একটা প্রবলেম হয়েছে, কেউ জানে না, আমাকে এসে ইনফর্ম করে, মাস্টার জি ইয়ে প্রবলেম হুয়া, কিতনি টাইম লাগেगा, বলে 10 মিনিটস। আমি ওকে আপ ম্যানেজ করে লিজিয়ে। আমি ততক্ষণ রিহার্সাল করালাম, তো ওটা তার জানে না, আমি জানি আর ও জানে। ও এসে বলে কি মাস্টার জি ওকে, দেন হয়ে গেল। মানে যার যার সেক্টর নিয়ে সে খুব মানে সিরিয়াস থাকে, এই আর কি একটা বিরল অভিজ্ঞতা আমার জীবনে। চমৎকার একটি অভিজ্ঞতা। তো এরকম অভিজ্ঞতা তো আপনার অনেক বছর আগেও হয়েছে, আপনি কিন্তু এর আগেও দেশের বাইরে গিয়ে কাজ করেছেন, যখন আসলে বাংলাদেশে কেউই আসলে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে কাজের কথা ভাবেনি, বা আমাদের শিল্পীরা তো এখন ভারতে গিয়ে কাজ করছে, বাট আপনি যেই সময় করেছিলেন সেটা আসলেই অনেক চমকপ্রদ ছিল, যে বাংলাদেশি আর্টিস্টরা যে ভারতে গিয়ে কাজ করছে। তো সেই সময়ের অভিজ্ঞতা জানতে চাই। সেই সময় ছিল, আমি একটা ছবি করেছিলাম দিলীপ বিশ্বাস পরিচালিত, মানে আমার মা ছবিটা। ওখানে ওই সময়ে কলকাতার ইন্ডাস্ট্রি একেবারে জিরো ছিল, মানে কলকাতা ইন্ডাস্ট্রি আবার যে মানে বিল্ড আপ করলো, ওই সময়টাতে হলো কি প্রথম বাংলাদেশ থেকে কলকাতাতে গেল। এর আগে ডিরেক্টর যারা ছিলেন স্বপন শাহ, ওনারা করেছেন। দিলীপ বিশ্বাস উনি মাল্টিকাস্টিং নিয়ে ছবি বানালো, একটা ছবির নাম হচ্ছে আমার মা। মানে দুই বাংলার না লোকাল প্রোডাকশন ওখানে, এটা জয়েন্ট ভেঞ্চার ছিল লোকাল প্রোডাকশন ওখানে। ওই ছবিতে ছিল ভিক্টর ব্যানার্জি, লাবণী সরকার, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, অভিষেক, শ্রীলেখা, তার মানে কতগুলো স্টার ওই ছবিতে। ওই ছবিটা কিন্তু আমার বাংলাদেশে হয়েছে, বাংলাদেশ ছবির নাম ছিল অজান্তে। আমার বাংলাদেশ ছিল যেমন শাবানা ম্যাম ছিল, আলমগীর স্যার ছিল, সোহেল রানা স্যার ছিল, সুচরিতা ম্যাম ছিল, রিয়াজ ছিল, সোনিয়া ছিল, ইমরান ছিল, অনেক জনপ্রিয় সিনেমা এবং হিট ছবি। ওই ছবির আমি একটা গান বলতে চাই, সবাই তাহলে বুঝতে পারবে কোন ছবিটা। একটি গান খুব জনপ্রিয় একটি গান, মাগো তুমি একবার খোকা বলে ডাকো, এই ছবিটা একেবারে খুব মানে খুব গান তো হিট দুই দেশে, এবং ওই দেশে হলো কি ছবিটা সুপার ডুপার হিট হওয়াতে ওই ছবিতে একটা কাজ করা, সেই ছবিতে কাজ করতে যে একটু ছোট্ট একটা ধাক্কাও খেতে হয়েছে আমাকে। কিরকম সেটা? ওই ছবিতে তখন প্রসেনজিৎ হচ্ছে ওখানকার স্টার, সুপারস্টার, আর ঋতুপর্ণা। তখন প্রসেনজিৎ দাদা বললো যে আমি এরকম কোরিওগ্রাফি গান, তো বললো দাদা আমার বাসায় একজন কোরিওগ্রাফার আছে, ও মাদ্রাজের, ও আমার সঙ্গে কাজ করে, তো বলছে যে ওর একটু নিলে ভালো হতো। তখন দাদা আবার বললো কি শোন, তোর ছেলেটা যে কাজ করবে এটা তোর ইচ্ছা, আমার একটা ছেলে আছে আমার দেশের, আমার ছেলেরও তো ইচ্ছা এখানে আমার এখানে কাজ করবে, তো তুই দেখ আমি কাজ করি। তারপর আমি ওই কাজ করতে গেলাম। দাদা বলল ওই প্রসেনজিৎ দার সাথে প্রথমে, তবে ওই ছবিতে আমাকে মানে A to Z আমাকে বেশি হেল্প করেছে সেটা হচ্ছে ঋতুপর্ণা দিদি। তো একেবারে মানে এখনও আমার সঙ্গে খুব ভালো, সবসময় আসলে দেখা কথা। দিদি খুব কোঅপারেটিভ কাজ করে, সবসময় আমাকে করেছে, আমাকে হেল্প করেছে। দাদার সঙ্গে একটু মানে মুদ্রা নিয়ে একটু ব্যাপার আমাকে কানে কানে বলতে, শোন এটা দিস না, এইভাবে দিয়ে দে। মানে ওরা কিন্তু একটা জিনিস কি, ওরা কিন্তু কখনো প্রসেনজিৎ এত বড় স্টার আমাকে বলেনি এই মুদ্রাটা চেঞ্জ কর, এটা কখনোই বলেনি। সে বলছে বল কি শোন আমি তোকে বলছি না চেঞ্জ করতে, কিন্তু তুই এরকম করলে মনে হয় ভালো হতো, দেখ। আমি আবার দেখলাম যে ওনার জন্য খুব ভালো হয়, তো আমি এইভাবে কাজ করলাম আর কি। আমি কাজ করে খুব ভালো লেগেছে ওই ছবিতে। তারপর আরেকটা ছবি করলাম কলকাতায়, সেটাও লোকাল প্রোডাকশন, আমার মা। ওই ছবির গানও হিট গান আছে ওই ছবিতে, যেমন ওই গানটি তোমারই পরশে জীবন আমারও ধন্য হলো, শ্রীলেখার ফেরদৌসের ইয়েতে ছিল। আর ওই সেম একই গান ছিল মা আর বাবা যখন ইয়াং ছিল, লাবণী দি আর রঞ্জিত মল্লিকের। এই আমার দুটো ছবি। আরেকটা উড়িয়া ভাষায় একটা ছবি করেছে, ওই সেম মুভি উড়িয়া ভাষায়। ওখানে আবার আরেক মানে একটা ব্যাপার, সেটা হচ্ছে আমি তো উড়িয়া ভাষা সম্বন্ধে কোনো আইডিয়া নেই, কিভাবে আপনি নাচ শিখাবো যে তুমি আমি বলবো কিভাবে। তখন বললো যে লিখে দিবে আমাকে, আমি মিনিং মানে ওয়ার্ডগুলো সব লিখলাম, এটার অর্থ এটাও তখন বুঝতে পারলাম। এইভাবে কাজ করা হয়ে গেছে। তারপরে মুম্বাইয়ের তো অনেক আর্টিস্টের সঙ্গে আমি কাজ করছি, অনেক, ভাগ্যশ্রী,
তারপরে কি বলে জয়াপ্রদা, অনেক অনেক আর্টিস্ট, আমি নামগুলো এখনো মানে সবাই প্রমিনেন্ট তখন ছিল। তো যখন কাজ করলাম তখন মমতা কুলকার্নি এদের সঙ্গে কাজ করছি, আয়শা জুলেখা, তারপরে হচ্ছে নীলম, সবার সঙ্গে কাজ করেছি। আমি পাকিস্তানের কোরিওগ্রাফার, আমি যখন গ্রুপ ডান্সার ছিলাম, পাকিস্তানের কোরিওগ্রাফার 2 জন এসেছিল বাংলাদেশে, ওনাদের কোরিওগ্রাফিতে আমি কাজ করেছি। সেটা কি সিনেমাতে? বাংলাদেশি বাংলা সিনেমা ছিল। আচ্ছা, বাংলা সিনেমাতে পাকিস্তানি কোরিওগ্রাফার ছিল। সেটা হচ্ছে বোধহয় ছবিটার নাম ছিল আসমান জমিন, দেওয়ান নজরুলের ওই মুভিতে। আর একটা মুভির নাম ভুলে গেছি। আপনি ডান্সার ছিলেন? আমি তখন ডান্সার ছিলাম। আচ্ছা, তো সেই অভিজ্ঞতা জানতে চাই, একদম এফডিসি ঢুকেছিলেন, সেই প্রথম সময়গুলো কেমন ছিল? এফডিসির প্রথম ঢোকা সে তো মানে সারা জীবন মনে থাকবে। আমি প্রথম এফডিসিতে গেছিলাম আমার মায়ের সঙ্গে শুটিং দেখতে। আচ্ছা, আর আমি প্রথম যেদিন শুটিং দেখতে, মানে প্রথম যেদিন এফডিসিতে ঢুকেই আমি শাবানা ম্যামকে দেখেছি, দেখে তো আমি একেবারে স্ট্যাচু হয়ে গেছি, এত সুন্দর হতে পারে। আর উনি তখন একটা পরী, মানে গল্পটা ছিল পরীর, একটা পরীর ড্রেস পরা ছিল রেড কালারের। আর নতুন আপাকে দেখেছি, আচ্ছা, আর ওয়াসিম ভাইকে, এই 3 জন আর্টিস্টকে আমি সামনাসামনি দেখেছি প্রথম দিন। তারপর তো তারপর আর ফিল্মে আমার যাওয়া হয়নি প্রায় 2.5 বছরের মতো। দেন আবার ফিল্মে শুটিং করতে গেলাম। আমার একটা স্টুডেন্ট ছিল আমার কাছে ডান্স শিখতো, ওই এফআই মানিকের একটা ছবিতে সে ক্যারেক্টার করছিল, ওই শুটিং দেখতে গেলাম। যে দেখছি ওই ছবিতে যে দেখি আবার বিশাল বড় একটা সেটের মধ্যে জাফর ইকবাল, রোজিন আপা, জাফর ভাই, তারপরে হচ্ছে এদিকে জসিম ভাই, সবাইকে বেঁধে রাখছে। আর অঞ্জনা আপা 2টা ছুরি নিয়ে নাচ করছে, স্টিলের চকচক চকচক করছে। অঞ্জনা আপা স্টেজের এই মাথার থেকে দৌড়ে ওই মাথা যাচ্ছে, ওই মাথা দৌড়ে আসছে, আর সার্কেল দিচ্ছে। আর ফিল্মে কিভাবে শুট হয় এই আমার প্রথম দেখা অভিজ্ঞতা, যে একটু একটু করে কেটে কেটে। তা আমি বলি কি এটা কি এত সহজ, একটু একটু করে নেয়। কারণ আমার কাছে আমি তো নাচটা একবারে করতে হয়, আমি বলি কি একটু একটু করে এটা অনেক সহজ, কিন্তু ওনারা এতবার দেয় কেন? মানে 8 বার 10 বার হচ্ছে, লাইটের প্রবলেম, হয়তো বা এক্সপ্রেশন হচ্ছে না, তখন তো আমি এটা বুঝি না। তারপর আস্তে আস্তে বুঝলাম যে এই জন্য টাইমিং হয়। তো ওই ছবির কাজ করতে যেয়ে আমার আমির হোসেন বাবুর সঙ্গে পরিচয় হয়। উনি আমাকে, আমার যার কাছে নাচ শিখেছে, আমার ফ্রেন্ডের বাবা মা, নিজামুল হক, ছন্দা নিজামি, ওনাদের কথা বলে ওনারা তো আমার গুরু। তো বললো তাহলে ঠিক আছে, তুমি অ্যাড্রেস, ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল আজিজ ভাই, বলে ওর অ্যাড্রেসটা রেখে দাও। রেখে দিলে অ্যাড্রেসটা রাখার পরে আমাকে 3rd ডেতে আমি আবার শুটিং করতে গেলাম। ওইখানে ওই গ্রুপ ডান্সে ছিল সোহেল ভাইরা, সোহেল ভাই, রতন ভাই, মণি ভাই, স্বপন ভাই, ওনাদের একটা গ্রুপ ছিল। ওই গ্রুপটা সামহাও বৃষ্টি হয়েছে, তো ঝড় হয়েছিল সেদিন, ওনারা কেউ আর আসেনি। 10 জনের মধ্যে ওনারা 6 জনই আসেনি, 4টা ছেলে আসছে। তখন হট করে বাবু ভাই বলে কি ওই সেট একটা ছেলে আছে, ওকে ডেকে নিয়ে আয়। আজিজ ভাই গেল, বলে তোমার নাম এটা ইউসুফ? আমি জি। বলে তোমাকে বাবু ভাই যেতে বলছে। এই হাত ধরে 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 নিয়ে আমাকে, আমার এখন খুব পরিচিত জায়গা, ঠিক এই জায়গাটাকে আমাকে হাত ধরে ধরে আজিজ ভাই নিয়ে আসছিল। আম গাছ একটা ছিল, এখন আমতলা, যেটা এখানে একটা পুকুর ছিল, ওখানে এনে আমাকে 6 নম্বর মেকআপ রুমে একটা লুঙ্গি পরালো, বাটিক প্রিন্টের একটা পাঞ্জাবি, একটা ওড়না বেঁধে আমাকে একটু পাপ দিয়ে। কত সালের ঘটনা আনুমানিক? 87 হবে। 87? আমি চিনি না, তো আমাকে ধরে ধরে রাজিজ ভাই নিয়ে গেছে, বলে এই ছেলে এখানে দাঁড়াও। তা আমাকে নিয়ে দাঁড় করেছে 4 জন, ওরা বোধ আরেকজন কালেক্ট করছে, 5 জনের পেছনে আমাকে দিচ্ছে। তা আমি একটু হাইটে ছোট, ডান্সের স্টেপ দিছে, দেখলাম যে সামনে যারা দাঁড়িয়ে আছে তারা রিদেমে হচ্ছে না, এক একজনে এক এক রিদেমে করছে। তখন বাবু ভাই ফলো করে দেখলাম কি এমন জোরে চর মারলো 2 জনকে, আমি তো হাত পা কাঁপছে এরকম করে। তারপর আমি চিন্তা করলাম যে না, আমি তো ডান্স ঠিক করছি। তো বলে কি বন্ধ করো, এই সব সর, এই তুমি আসো। খালি ফিল্ডে এত এত লোক বস্তির মধ্যে দাঁড়ায়, সব আমার দিকে তাকায়। দ্বিতীয়াপা ছিলেন ওই ছবি, দ্বিতীয়াপার প্রথম ছবি এটা। অঞ্জু ঘোষ ছিল, উজ্জ্বল ভাই ছিল। একটা স্টেপ, মানে অমিতাভের যে একটা কমন স্টেপ আছে এইভাবে, ওই স্টেপটা দিল, আমি না করলাম, করার পর সবাই চুপ। তো বাবু ভাই আসলো, এসে করলো কি আমার এখানে ধরলো, শোল্ডার ধরে এরকম করে সবাইকে লাইন করে আমাকে সামনে দাঁড় করাই দিল, দাঁড়াও এবার করো। করলাম, বাস ওকে, শটটা ওকে হলো। ওই যে আমি যে প্রথম দাঁড় করালাম আমাকে আমির হোসেন বাবু, বাস তারপর থেকে উনি আমাকে সব সিনেমায় আমাকে নিতেন। আর তখন তো সিনেমা মানে হচ্ছে ডান্স, ভরপুর ডান্স থাকবে, এখন যেটা আসলে সচরাচর দেখা হয় না। তখন তো সিনেমা মানে পেছনে 200, 300, 600 আর্টিস্টরাও নাচ করতো। তো সেই সময়ে আপনি বলছিলেন যে নতুন আপা,
অঞ্জনা আপা, এদের সাথে আপনার প্রথম দেখা, এখন তো বন্ধুসুলভ আচরণ, একদম পুরো বেস্ট ফ্রেন্ডের মতো হয়ে গেছে। দুজনই আমার ফ্যামিলি মেম্বার, এবং আমি দুজনকে বলি আমার দুইটা পিলার, দুই পাশে। আমাকে কেউ যদি ধাক্কা দেয় আমি ডানে পড়বো অঞ্জনার গায়ে, অঞ্জনার ধাক্কা নতুনের গায়ে। আমি সবসময় এটা বলি যে অনেকে অনেক কিছু বলে যে এই নতুনের সাথে চলো, অঞ্জনার সাথে চলো। আমি এই একটা কথা বলতে চাই আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে, আমি আবারও বলছি, আমি যেহেতু মূলত নৃত্যশিল্পী, আমি নাচকে শ্রদ্ধা করি, নাচকে ভালোবাসি, এবং নাচের সঙ্গে যারা রিলেটেড তাদের সবাইকে আমার আপন জন। তো নতুন আর অঞ্জন হচ্ছে বাংলাদেশ দুইজন লিজেন্ড, তাদের দুইজনকে আর নাচের ব্যাপারে কিছু বলতে হবে না যে নাচের অমুক। তো আমার এই দুজনকে আমি পেয়েছি, আমি সত্যি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছি, এবং আমি সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি যে এই দুজন অন্তপক্ষে আমাকে সাহায্য দিয়েছে। আমি নতুন অঞ্জনা আপার পেছনে একটা গল্প বলি। প্রথম অঞ্জনা আপার সঙ্গে নাচ করতে, মানে একসঙ্গে পারফর্ম করা কাতারে 2001-এ, বিশাল বড় একটা টিম যাবে, সেখানে অঞ্জনা আপা আছে। তো আমাকে বললো অঞ্জনা আপার সঙ্গে প্রথম ওপেনিং নাচ করতে। কি নাচ? আর অঞ্জনার সঙ্গে নাচ করবো আমি, মানে আমার তো তার আগে শোতে আমি পপির সঙ্গে করে এসেছি, কিন্তু অঞ্জনা আপার সঙ্গে নাচ করবো আমি তো খুব ভয় পাইছি। উনি তো উপমহাদেশের শ্রেষ্ঠ নৃত্যশিল্পী। আমি বলি কি, ওনার সঙ্গে বাচ্চু ভাইয়ের একটা স্টুডিও ছিল, আয়ুব বাচ্চুর, বাচ্চু ভাই ছিল ওই শোতে, ওনার মগবাজার একটা স্টুডিও ছিল, ওখানে গেলাম। তখন লিটন দা কস্টার প্যাড বাজাতো। ওই লিটন দা বললো কি রিহার্সাল লাগবে না, বিমানের রিহার্সাল। আমি বিমানের রিহার্সাল মানে কি করবা? বলে যে 4টা রিদম হবে, ক্লাসিক হবে, একটা হবে ওয়েস্টার্ন টাইপের করব, একটা অ্যারোবিক হবে, একটা হবে পাঞ্জাবি টাইপের হবে। আমি বললাম যে এটা কোনো কথা, কীভাবে রিহার্সাল করা? বলে কি হয়ে যাবে। আমি সেই স্টেজে পারফর্ম করতে গেলাম, অঞ্জনা আপা সব করতে করতে, নাচ করতে করতে, মানে লাইভ মিউজিক সঙ্গে নাচ করা কিন্তু আমার মনে হয় অনেক, মানে কখন কোন তাল বাজাবে আমি জানি না। অঞ্জনা আপার সঙ্গে তাল মিলিয়ে সেই প্রোগ্রাম করতে গিয়ে আমার হাত কেটে গিয়েছিল। এখানে একটা ছিল এরকম বাজুর মতো, ওটা লেগে হাত কেটে গেল, দেখে ব্লাড পড়ছে আর খুব জ্বলছে, মানে ঘাম ছিল তো, ঘামের জন্য খুব জ্বলছে। পরে বেরিয়ে দেখি যে ও কেটে গেছে এখানে। অঞ্জনা আপার সঙ্গে ওই নাচ করলাম, টাইমিং যে কতখানি ছিল এটা আমি 10 মিনিট না 12 মিনিট এটাই ভুলে গেছি, কিন্তু এমন চেঞ্জের পর চেঞ্জ, ভেরিয়েশন। আর ওরা হচ্ছে কি, ওরা না জাস্ট মজা করে বাজাচ্ছিল, এত ধুনের সঙ্গে চলে গেছে, আর আমরা যে নাচ করছি এটা তাদের ফিল নাই। তারপরে আমি বলি কি বন্ধ করে না, কেন বন্ধ করে না। এই অঞ্জনা আপার সঙ্গে একটা অভিজ্ঞতা। আর নতুন আপার সঙ্গে নাচের অভিজ্ঞতা হচ্ছে বিটিভিতে একটা প্রোগ্রাম ছিল, বুশরা আপার একটা বিটিভিতে প্রোগ্রাম ছিল, স্পেশাল একটা ডান্স প্রোগ্রাম। ওখানে অনেক আর্টিস্ট পারফর্ম করেছিল, ওখানে অঞ্জনা আপা সলো। তো নতুন আপা বলছে না আমি সলো করবো না, আমি ডুইট বলতে, তাহলে একটা হিরো নেন। বলে না আমি কোনো হিরো টিরো নেবো না, আমি আর্টিস্ট দিচ্ছি। হট করে আমাকে কল দিলে, বলে যে তুই আমার সঙ্গে একটা নাচ করবি। তোমার সাথে আমি নাচ করবো? তার মানে আমি তো সুযোগ ছাড়বো না। আমি কিছু বলছি না। বল কি কেন, তোর কি টাকা পয়সার সমস্যা? আমি বুঝবো। আমি আপা ঠিক আছে। গেলাম ওনার বাসায় রিহার্সাল করলাম, করে ওই নাচটা করলাম বিটিভিতে প্রথম। ওই ওনার ছবির একটা গান, কাঞ্চন ভাইয়ের সঙ্গে গান, তুই কেমন পুরুষ রে আমার মনের কথাগুলো কইতে পারিস না, এই গান। এটা করলাম, করার পরে তারপরে ওনার সঙ্গে আরও 4-5টা প্রোগ্রাম হলো, সেটা স্টেজ উল্টে, এইভাবে আর কি। তো নতুন আর অঞ্জনা আমার কাছে সারা জীবন, দুজনকে সবাই ভাগাভাগি করবে, কিন্তু আমি ভাগাভাগি করব না। আমি দুজনকে একই চোখে দেখে আসবো। আমাকে বকা দেয় না, আমি বকা দিই দুজনকে। আমি তখন বলি শোনো তোমরা দুজন ছোট, আমি বড়। আবার আমার ভুলগুলি আমি ওনাদেরকে শুধরাই নেই, যে কি ভুল, আমার তো ভুল থাকতেই পারে, আমি অবশ্যই ভুল করব। তো ওনাদের কাছ থেকে শুনি। তো এই অনেকের কিন্তু বললাম না, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে যে অনেকের একটা থাকে, নতুন অঞ্জনার সঙ্গে সারাদিন আমাকে অনেকে বলে কিরে অঞ্জনা আসে নাই, কিরে নতুন নাই, এরকম বলে। তো আমি প্রাউড ফিল করি যে ওনাদের সঙ্গে আমার নামটা জোড়া। আর আমি আমার সমস্ত শিল্পী, মানে সেই সিনিয়র শবনম আন্টির থেকে শুরু করে যাদের সঙ্গে আমি কাজ করেছি এই পর্যন্ত, জাফর ইকবাল থেকে শুরু করে সবাইকে আমি শ্রদ্ধা করি। ছোট আমার জুনিয়র শিল্পী। আর আমি বরাবর আমি সবসময় বলি আমি নতুনদের খুব প্রেফার করি। আমি চাই নতুনরা আসুক, কাজ করুক, নতুনরা আসুক। আমি নতুনদের অনেক প্রকারে হেল্প করি। এই যে শাবনূর, পপি, যারা ছিল, রিয়াজ, ফেরদৌস, মান্না, সব তো আমার স্টুডেন্ট। তো সবাই আমি কেয়া, সবাইকে আমি শিখিয়েছি। আমি নাচের পরে আমি কিন্তু ওদেরকে ক্লাস, এখনও আমি মেয়েরা বিভিন্ন, মানে এখন তো খুব কম, আগে তো ডিরেক্টর প্রডিউসাররা পাইলে কে ইউসুফের কাছে পাঠাও, কেন ট্রেনিং, মানে কি নট অনলি ডান্স, ফিল্ম সম্বন্ধে সব গল্প করা, মেকআপ,
উইথ এক্সপ্রেশন, কিভাবে চলতে হবে, Right. বসতে হবে, কার সাথে কিভাবে তবে কথা এ পর্যন্ত বলতে হবে। যতজনকে বুদ্ধি দিয়েছি, খারাপ বুদ্ধি দেয় নেই, সবাই কিন্তু গেইনার। যারা আমার কথা শুনেছে, কথা মতো চলেছে, তারা কিন্তু সবাই যার যার একটা পজিশনে চলে গেছে। তা আমাদেরকে একটু ট্রিক্স শিখান এই ডাঙ্গুলি এন্টারটেইনমেন্টসে, যে নায়ক নায়িকা হওয়ার জন্য বা স্টার হওয়ার জন্য আসলে কি কি গুণ থাকতে হয় তার মধ্যে। তোমাকেই বলি, তুমি যেহেতু নাচ রিলেটেড, আমাদের অনেক, তুমি অনেক ভালো একটা মেয়ে, এটা তো আর Thank you. বলার অপেক্ষা রাখে, এটা আমার অনেক প্রিয় একজন মানুষ তুমি। নাচের you. সেক্টরে যত আছে জুনিয়র সিনিয়র, তুমি আলাদা একটা মানুষ আমার কাছে। সবার প্রিয় আমি জানি, কিন্তু আমার কাছে একটু অন্যরকম প্রিয়। Thank সত্যি কথা, you. এটা আমি আসলে আমার অনেক বড় একটা আমি পাওয়া। সত্যি, আমি সব সময় বলি যে আজকে এই প্রোগ্রামে এসেছি বলে তা না, আমি সব সময় বলি। এখন নতুনদের সম্বন্ধে আমি নতুনদের সব সময় প্রেফার করি। এখন যারা যারা কাজ করতে তারা হয় কি, সময়টাকে মেনটেন্স করেন না সবাই, অনেক ব্যস্ততা দেখা, অনেক ব্যস্ত হোক। আগে সবাই কিন্তু ব্যস্ত, সবাই যারা কাজ করেছে আগে তারা কিন্তু ফ্রি ছিল না যে ডাকলেই চলে আসতো, তারাও কাজ করতো, তারাও ব্যস্ত ছিল। কিন্তু এখন হয় কি, সবার প্রথমে সময়ের মূল্যটা, শুটিং সেটে অনেকে দেরি করে যায়, এটাও কিন্তু খুব খারাপ। এটা তো গেল। তারপরে এখন তো আরো প্রবলেম হয়েছে, সেটা মোবাইল। এটা নিয়ে সবাই কমপ্লেন, সবকিছু। আমি এগুলি বলবো না, আমি শুধু একটি কথা বলবো যে সবাই যারা নতুন আসছে, তারা কাজ শিখে প্রপার ওয়েতে আসুক, আর প্রপার লোকের হাতে পড়ুক। দেখা গেল নতুন একটা মেয়ে আসছে, নতুন ফিল্মের একটা মেয়ে আসছে ফিল্ম করার জন্য, যে আনকরা একটা লোকের হাতে পড়লো, দেখা গেল তার সঙ্গে ঘুরছে, তার রিলেটেড লোকের সঙ্গে ঘুরছে, সে কিন্তু ফিল্ম কোরিওগ্রাফি সম্বন্ধে কিছুই বোঝে না। তার আচ্ছা ভাইয়া ওকে নেন। এর মধ্যে রিসেন্ট একটা মুভিতে এই ঘটনা ঘটেছে। আমি ওই মুভিতে একটা গানের দুটো পার্ট করেছি, একটা পার্ট করিনি, সেটা তাদের ফল্ট ছিল। ওই দুটো পার্ট দিয়ে তারা গান, যখন আমি মুভিটা দেখতে গেছি না, অন্য গান দেখলাম, মনে হলো এমনি নাচানাচি করছে। যখন ওই গানটুকু আসলো, মনে হয় ফিল্ম দেখতে বসছি। এই যে একটা ফিলিং, যেটা সেটা দেখে আমি বুঝতে পারলাম যে গানের কিছু ফিল্ম একটা ডিফারেন্ট। এক্স্যাক্টলি। আর ফিল্মটা হচ্ছে সর্বলাস্ট স্টেজ কিন্তু সবার। একজন আজকে একটু আসছে, আমি একটু মিউজিক ভিডিও করব, আমি একটা টক শোতে যাবো, আমি করবো নিজেকে, ভাই আমি একটা সিনেমা করতে পারবো, ওটা কিন্তু লাস্ট। সিনেমার পরে কিন্তু আর কিছু নাই। সিনেমার পরে হচ্ছে ওর টার্গেট হচ্ছে কি, আমি এখান থেকে আমি একটু কলকাতায় যে শুটিং করতে পারতাম, ইন্টারন্যাশনালি আমি কাজ করব, আমি একটু মুম্বাই যাইতে পারতাম, হলিউড। এই যে চাওয়া মানুষের, বাংলাদেশে ফিল্মটাই হচ্ছে লাস্ট স্টেজ। তো এই স্টেজে তুমি যাবা, তোমাকে যেতে হলে তো ওই সিঁড়িগুলো, ধাপগুলি খুব মাথায় রেখে খুব সুন্দরভাবে এগোতে হবে। টাইম, শ্রদ্ধাবোধ, মানে আগে শ্রদ্ধা, যেটা নাকি সিনিয়রদের প্রতি, কাজের প্রতি। আমি দেখেছি, আমি তো 350 মুভি করেছি, 360টা মুভি করেছি। যতজন আসছে, আমি লাস্ট পপি, শাবনূর, মৌসুমী, পূর্ণিমা, এই 4 জন পর্যন্ত আমি ধরলাম। তারপর থেকে না শ্রদ্ধাবোধটা নাই, আমি দেখতে পাই না। আগে কি হতো, দাঁড়ালে ক্যামেরাটা যে আগে ওরা, আমি অঞ্জু ঘোষকে কোনো দিন দেখি নাই ক্যামেরার সামনে সালাম ছাড়া। সিনিয়র আরও আছে, আমি অঞ্জুদির কথা দিয়ে শুরু করি, আর সবাই একই জিনিস করেছে। মুম্বাইতে কি হয়, একটা শর্ট যখন শুরু হয় সকালে শুটিং, ওরা কিন্তু ইয়ে করে, নারকেলটা ভাঙে, এটা ওদের প্রথা, রেওয়াজ, ওরা কিন্তু ধরে রাখছে। কিন্তু অনেকে প্রদীপ জ্বালায় না, এই যে নারকেল ভাঙা যেটা, এটা কিন্তু এখন যারা নাকি ডিজিটাল যুগে আসছে, তারাও কিন্তু করে, এটা করে রেখেছে। কিন্তু আমাদের এখানে এসে সবাই হাই ভাইয়া, হ্যালো, শেষ, একটা হাক করেই ক্যামেরার সামনে চলে গেল। একটা ডিরেক্টর যে, সে হচ্ছে কিন্তু অল ইন অল। ডিরেক্টরকে রেসপেক্ট করবা, ডিরেক্টরের পরের লেভেল ডিরেক্টর। আগে তো ডিরেক্টরে নিয়ে নে, আমি দেখেছি শাবনূরকে এইভাবে ধরে দাদু, এতে সাম দাদু বল, কে ও হচ্ছে ক্যামেরাম্যান, সালাম করো তো, এ হচ্ছে মেকআপ আর্টিস্ট, সালাম। প্রত্যেক সেক্টরে মেকআপ আর্টিস্টকেও সম্মান করতে, মানে মেকআপ আর্টিস্ট মেন যে ছিলেন মাস্টার, ওনাকে সালাম করাতো। করতে পরে এখন আমি ভেবে দেখি যে এই যে করাতো, আসলে এটার একটা রিজন ছিল। এই যে নিচু হওয়াটা মানে কিন্তু সারা জীবন এরকম করে চলছে, ওটাই শিখেছে এবং তারাই কিন্তু স্টাবলিশ হয়ে এবং তার যা নিজস্ব একটা জায়গা করে রেখেছে। এই যে আমি 4 জনের নামের পরে যারা আসছে, আর তারা কি কয় বছর লাস্টিং করছে, কার কয়টা ছবি আছে, তুমি তো জানো। এখনকার যারা কাজ করছে, আমি তো সব চিন্তা করে দেখি, ভাবি কার কয়টা হিট ছবি আছে বাংলাদেশের নায়িকাদের। আমি নায়কদের বাদ দিই, শাকিব খান বাদ, শাকিবকে ছেড়ে দিলাম, বাকি কার কয়টা ছবি আছে এখন মার্কেটে যে বলতে পারবে আমার হিট ছবি একক।
আগে তো নায়িকা ভিত্তিক ছবি হতো, জি, আগে নায়িকা ভিত্তিক গান হতো। যেমন আমি তোমাকে বলি, নায়িকাদের নাম ধরেও গান হতো। হ্যাঁ আগে যেমন নায়িকাদের গান মানে কি, গানেই ছবি হিট হতো। যেমন শাবানা ম্যাডামের একটা গান বলি, ও দরিয়ার পানি তোর মত, এখনো কিন্তু মানুষ ভোলে। এখনো শোনে। আচ্ছা, অঞ্জু ঘোষের ওই যে গান ছিল, মনেরই ছোট্ট ঘরে, মানে এন্ট্রি, একটা স্ক্রিনে একটা মেয়েকে এন্ট্রি দেওয়ার জন্য যেরকম, এরকম ববিতা ম্যাডাম সবার গান ছিল। এবং এই গানগুলি কিন্তু এমনি এমনি করেনি, কিন্তু পাবলিককে ওকে খাওয়ানোর জন্যই, যে তুমি ওকে খাবা, গিলবা, নাহলে একটা লোক বারবার কেন আসবে স্ক্রিনে ওকে দেখে। বাস্তবে তো তখন দেখার সুযোগ ছিল না, স্ক্রিনেই বারবার কেন আসছে, আরে আমি দেখবো, এই ছবিটা দেখবো, এইগুলি করতো। তো এই জন্য বলি, নতুনদের যারা প্রপার ওয়েতে কাজ শিখবা এবং সময়টাকে মূল্য দিবা, যারা ডিরেক্টর, প্রডিউসার, অল ইউনিটে যারা সুন্দর একটা ফ্যামিলি, কাজ করার পর সবার সঙ্গে হাই হ্যালো সুন্দর একটা ব্যবহার করবা, তারপরে বাসা চলে যাবা, কিন্তু এই যে ব্যবহারটা এটা সারা জীবন থেকে যাবে। এইটাই সবাই, মানে সবার প্রতি আমার এই একটা অনুরোধ রইল। তো এই যে এত বছর নাচ শিখিয়েছেন, অনেক স্টার তৈরি করেছেন এবং স্টুডেন্টও তৈরি করেছেন আপনি, তো এখন এই জেনারেশনের যে সিনেমাগুলো হয়, এখানে কিন্তু ডান্স কোরিওগ্রাফিটা আমরা ওভাবে দেখতে পাই না নাচের ক্ষেত্রে। আবার সহশিল্পীদের নেওয়াটাও এখন কমে গেছে, তো সহশিল্পীরা এখন বিভিন্ন সেক্টরে চলে গেছে, অনেকে জবে চলে গেছে, অনেকে নাচ ছেড়ে দিয়েছে। তো এই যে নাচের এই দুরবস্থা বা সহশিল্পীদের জন্য কেউ কিছু করছে না, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? এটা আমাদের এখন যারা নাকি ডিরেক্টর, প্রডিউসার, তাদের উপরে আমি দোষটা দেব। আগে যেমন একটি গান করতো, অনেক চিন্তা ভাবনা করে গান করতো, একটা ফিল্মের সময় নিত, সিকোয়েন্স। এখন করে কি, একটা গান নিয়ে এসে আমাকে এক শিফটে শেষ করে দিতে হবে। এটা তো আর গোলানো খাওয়ানোর জিনিস, শুধু নায়ক নায়িকা কোন একটা রিসর্টে গিয়ে এক করে নিয়ে আসলো, কিন্তু সেটা কি গান হচ্ছে, আদৌ ফিল্মের গান হচ্ছে? আগের ফিল্মের গানগুলো সবাই মনে রাখছে। তো ইউসুফ ভাই, আপনাকে তো আমরা বলি যে নাচের মাস্টার, তো এই যে ফিল্ম নিয়ে সামনে কি পরিকল্পনা রয়েছে, বা আপনাদের পরে জেনারেশন যারা মাস্টার আসছে, তাদের মধ্যে কি সম্ভাবনা আপনি দেখতে পান? তাদের মধ্যে সম্ভাবনা বলতে কি, নতুন যারা কাজ করতে, তারা না সবাই শুধু মুভি চায়, অনেক মুভি, অনেক কাজ করব, কিন্তু কাজটা প্রপার ওয়েতে করার। যেমন আমি কিন্তু 4 জনের সঙ্গে অ্যাসিস্ট করেছি। আমি যেটা ভাবি, একটা স্টুডেন্ট যদি 4টা টিচারের কাছে কোচিং করে, তারপর সে যখন এক্সাম দিতে যাবে স্কুলে, তার কিন্তু মনে হয় ভালো রেজাল্ট অবশ্যই করবে। আমি এটাই ভেবে সবসময়ই করতাম। এখন ওরা হয় কি, ওরা যতটুকু শিখেছে ভেবেছে যে এটা দিয়েই পুরো পার হয়ে যাবে, কিন্তু না, ওরা হয়তো বা নাচ শিখেছে, বাট ফিল্মের কিছু ব্যাপার, কিছু মুভমেন্ট আছে, কিংবা টেকনিক্যাল যে কাজগুলো হয়, যেমন ক্যামেরার অপারেশনের ব্যাপার আছে, কিছু শর্ট বুঝতে হবে। যেমন কানের সঙ্গে দেখার সঙ্গে হচ্ছে একটা ব্যাপার থাকে। একটা রোম্যান্টিক গান হচ্ছে, রোম্যান্টিক গান, আমি স্যাড গানের কথা বলি, আগে তো স্যাড গানও কোরিওগ্রাফার দিয়ে করাতো। এখন কি স্যাড গান কোরিওগ্রাফার দিয়ে করায়? ডিরেক্টর নিজেই করে ফেলে। কিন্তু ওই গানটাই যদি সে একটা কোরিওগ্রাফার দিয়ে করাতো, আকাশ পাতাল পার্থক্য হবে পিকচারাইজের মধ্যে। আমি চ্যালেঞ্জ করে বললাম, যদি কেউ করে থাকে, এই একটা। আরেকটা হচ্ছে, অনেক বাংলাদেশের অনেক ডিরেক্টর দেখেছি কি, বাইরের থেকে কোরিওগ্রাফার নিয়ে আসছে, এখন নিয়ে আসছে মুম্বাই থেকে। আচ্ছা, বাইরে থেকে নিয়ে এসে কি ওই গানকে হিট হয়েছে এখনো বাজারে আছে? কোনো গান নেই। সেটা থাকলেও 1-2 দিন চলে, বাস ভ্যানিশ হয়ে যায়। আমার কথা হচ্ছে, আমাদের দেশের, আমাদেরকে নিয়ে বসুক না, ডিরেক্টর কি চায়, প্রডিউসার কি চায়, বসবে। কোনো আর্টিস্টের যদি কোনো সে থাকে, সে বসবে, সবাই বসে একটা সিটিং দিবে, এই গানের জন্য, আজকে এই গানের জন্য সিটিং হবে। কোরিওগ্রাফার যেটা ভাবছে, সবার ভাবার পরে কোরিওগ্রাফার বলবে আমি এইটা, তখন বলবে ডিরেক্টর না, এখানে আমি এই জিনিসটা চাই। তাহলে কি হলো? অ্যাড হয়ে গেল। এটা কি হলো? স্পটে গেলে কি হবে? আর্টিস্ট 10 বার রিহার্সাল করে ঘামারও দরকার নাই। ও তো জানে তখন যে এইটুকু আমরা তো সিটিং দিয়ে ফাইনাল করে আসছি, এই শটটা এখানে হবে। আর ইমোশনাল জিনিসটা আমাদের এখানে নাই। ইমোশনাল যেই জিনিসটা, একটা লোক ঠাস করে চর দিলে কি কাঁদে? সাথে সাথে কাঁদে না। এখন হয়েছে কি, দিল ঠাস করে কান্না করছে না। একজনকে চর মারলো, চরটা তো আমি স্লো মোশনেও মারতে পারি, গানের কথাই বলছি। চর মারলো, পানি পড়বে, এটা তো কোনো দিনই হতে পারে না। একটা চর মারলো, এখন চরটা আমি মারলাম, মারার পরে ওর একটা রিয়াকশন থাকবে, কি তুমি আমাকে মারলা, আমি তোমার মেয়ে, জীবনে হাত দানি, ওর তো একটা ফিলিংস আসবে। এই ফিলিংসটাকে ধরে রাখার টাইমিংটা এখন নাই। এই জন্য পাবলিকের ভেতরে গানটা ঢোকে না। যে অডিয়েন্স বসে বসে দেখছে, আরে মেয়েটারে মারছে, মেয়েটা ফিলিংসটা দিচ্ছে, এই লোকটা তখন বসে, দর্শক বসে আছে, সে ভাবছে, আর মেয়েটারে মারলো কেন, মেয়েটা আর তুই বলস না কেন, বলে দে।
এই যে ব্যাপারগুলো, এই প্রশ্নগুলি করার সময় এখন আসলে নাই। চমৎকার, এটা এখন আমাদেরকে নাই, ভাবাচ্ছে। হ্যাঁ। এখন নাই। কিন্তু আরেকটা কথা যেটা সেটা যুগে যুগে দিনে দিনে হারিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের দেশে, আমি বরাবর বলি, আমার তো ডিরেকশন দেওয়ার পরিকল্পনা চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে। আমাদের পার্শ্ববর্তী দেশের কথাই বলি, বলিউডের কথা, ওরা কিন্তু মা, দেশ, ধর্ম, তিনটা জিনিস কিন্তু ভোলে নাই। সেটা কিন্তু যে কোনো মুভি হোক, মা শব্দ, দেশের ব্যাপারটা আর ধর্মটা থাকে। আমাদের এখানে আছে এখন কোনো ছবিতে ডায়লগ এরকম, মা হে আল্লাহ আমার বাঁচাও, কিংবা আল্লাহর হেল্প করো আমাকে, কিংবা আমার দেশের এরকম। আগের কিন্তু প্রত্যেকটা ছবিতে দেখবে সেটা তলোয়ারবাজি যে ছবি হতো, ফোক ফ্যান্টাসি ছবি, ওখানে কিন্তু এই সমস্ত সংলাপ থাকতো। রোম্যান্টিক ছবিতে থাকতো, তারপরে যে আরও অন্য ধরনের অ্যাকশন ছবি সেখানেও থাকতো। আমি অ্যাকশন ছবি দেখেছি, ইয়েরও করেছে, কি বলে ওনার নাম, উজ্জ্বল ভাইয়ের ছবি কথা বলি না আমি, উসিলা, নসিব, এই সমস্ত ছবি, এই ছবিগুলিতেও তো ধর্মের ব্যাপার ছিল, মায়ের ব্যাপার ছিল, দেশের ব্যাপার ছিল, বেদিন ছবিতে ছিল। তো এই ছবিগুলো যে যারা নাকি নতুনদের হয় কি, কাজ দেখতে হবে, শুধু শাহরুখ খানকে দেখলে হবে না, আমার দেশের পটভূমিকায় আমার দেশের সিচুয়েশনটাকে মাথায় রেখে দেন তুমি ব্লেন্ড করো না, নতুন কিছু পাবা। এই জিনিসটা মাথায় রাখে না কেউ। আজকে শাকিব খানকে একটা ছেলে দেখছে, শাকিব খান এমন করে, সে শুরু করলো। শাকিব খান হয়তো শাহরুখ খানকে কপি করে একটা স্টেপ ফিল্ডে বাজারে ছেড়ে দিচ্ছে, মার্কেটে সবাই এখন এরকম। কেন? তুমি তোমার স্টাইলে আসো না। কারো কিন্তু নিজস্ব স্টাইল নাই এখন কোনো হিরো, এবং একটা হিরোর যখন নিজস্ব স্টাইল আসবে তখনই সে হিরো হবে। ধন্যবাদ ইউসুফ খান ভাইয়া, আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে এখানে আসার জন্য, এবং অনেক কিছু শিখতে পারলো। তরুণ প্রজন্মে যারা এই মুহূর্তে ডাঙ্গল এন্টারটেইনমেন্টসের পর্দায় চোখ রেখেছেন, নিশ্চয়ই জানতে পারলেন যে হিরো হিরোইন হওয়া এত সহজ বিষয় না। এবং আজকের এই এপিসোডটা অনেক শিক্ষণীয় ছিল। আপনারা নিশ্চয়ই জানতে পারবেন যে শোবিজে চলতে হয় কিভাবে, কথা বলতে হয় কিভাবে, এবং স্টার কিভাবে তৈরি হয়। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটু কথা বলতে চাই। আমি ডাঙ্গলি এন্টারটেইনমেন্টকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাকে এখানে বারিশের আমন্ত্রণে, আমার অত্যন্ত প্রিয় এবং আমার অনেক স্নেহভাজন এবং পছন্দের একজন বারিশ হক, বারিশের আমন্ত্রণে আজকে ডাঙ্গুলি এন্টারটেইনমেন্টে আমাকে ডাকা হয়েছে। সেই জন্য আমি বারিশকে অসংখ্য ধন্যবাদ Thank এবং you. ডাঙ্গুলি এন্টারটেইনমেন্টকে ধন্যবাদ, এবং এখানে যারা এর সঙ্গে জড়িত যারা নাকি আছেন ক্যামেরার পিছনে, সামনে, বাইরে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য।